আশা করি তোমরা সবাই ভালো আছো। আম, আমরা আলোচনা করছিলাম রডরিক এম চিজম এর থিওরি অফ নলেজ থার্ড এডিশন, এটার ফোর্থ চ্যাপ্টার দ্য অ্যাপ্রায়োরাই, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই আমরা জ্ঞান তত্ত্ব, জ্ঞান কিভাবে সঠিক হবে, কিভাবে যাচাই করব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা জ্ঞানের বিষয়টাকে প্রকাশ করি আমাদের প্রপোজিশনের মাধ্যমে, অর্থাৎ একটা যুক্তিসঙ্গত এক্সপ্রেশন, বাক্য কিছু একটা আমরা বলি, তখন সেটা আমরা যাচাই করতে পারি। যদিও এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে আমরা যখন কোনো প্রপোজিশন ক্লেম করি, সেই প্রপোজিশনটা আসে আমাদের জাজমেন্ট বা অবধারণ থেকে, অর্থাৎ আমাদের যে ইনার আন্ডারস্ট্যান্ডিং সেটা থেকে সেটা গড়ে ওঠে। তো আমাদের ইনার যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে মেন্টাল আসপেক্টগুলো, সেগুলো আমাদের বিহেভিয়ারে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু সেগুলোকে যাচাই করতে পারি না। তো জ্ঞানের বিষয়টা সেরকম। আমরা যখন কোনো জ্ঞানের বিষয় আমাদের মধ্যে আমাদের আমাদের কগনিটিভ ফ্যাকাল্টির ভিতরে ডেভেলপ করে, তখন আমরা কোনো না কোনো বিহেভিয়ার বা এক্সপ্রেশনের মাধ্যমে সেটা প্রকাশ করি। আমরা যদি সেটাকে একটা লজিক্যাল সেন্টেন্সিয়াল ফর্মে প্রকাশ করি, তখন আমরা সেটাকে বলি একটা প্রপোজিশন, সেটাকে আমরা তখন একটা জাজ করি। ওয়েল, তাহলে প্রপোজিশন হতে পারে সেটার গঠন অনুসারে সাবজেক্ট প্রেডিকেটের রিলেশনের ভিত্তিতে অ্যানালাইটিক অর সিনথেটিক, আর এক্সপেরিয়েন্সের ভিত্তিতে প্রপোজিশন হতে পারে অ্যাপ্রায়োরাই এবং অ্যাপোস্টেরিওরাই। তাহলে যেই ইউজুয়ালি যেটাকে মনে করা হয় যে যেই প্রপোজিশনের প্রেডিকেট সাবজেক্টের একটা নেসেসারি কনস্টিটিউয়েন্ট পার্ট বা অংশ নতুন কিছু বলে না, তখন আমরা বলি এটা অ্যানালাইটিক, তার মানে এটা অবশ্যই সত্য হবে এবং এটা মিথ্যা হতে পারে না। আর যেটা সিনথেটিক, যেটা প্রেডিকেটে সাবজেক্ট নতুন কোনো কিছু বলে, তখন সেটা নানাভাবে যাচাই করে আমাদের দেখতে হবে যে সেটা আসলে সঠিক হয়েছে কিনা। এটা হলো সিনথেটিক স্টেটমেন্ট বা প্রপোজিশন। আর অভিজ্ঞতা থেকে আমরা যে জ্ঞানটা পাই, এই ধরনের কোনো জ্ঞানের কথা যখন একটা প্রপোজিশনে বলা হবে, তখন আমরা এটাকে বলি এ পোস্টেরিওরাই। আর যখন অভিজ্ঞতা পূর্ব কোনো কিছুর বলা হবে যেটার উপর অভিজ্ঞতাটা শর্ত নয়, সেটা হচ্ছে এ প্রায়োরাই, অভিজ্ঞতা পূর্ব। তাহলে আমরা যখন যাচাই করতে যাব, যেটাকে আমরা অ্যাপ্রায়োরা হিসেবে পাবো, সেটাকে আমরা অভিজ্ঞতা দিয়ে যাচাই করব না, বরং সেটাকে আমরা বুদ্ধি দিয়ে যাচাই করব। আর যেটাকে আমরা পাবো অ্যাপোস্টেরিওরাই, সেটাকে আমরা বুদ্ধি দিয়ে যাচাই করব না, বরং অভিজ্ঞতা দিয়ে যাচাই করব। আর কোন স্টেটমেন্টকে যদি আমরা অ্যানালাইটিক হিসেবে পাই, সেটাকে আমরা ট্রু হিসেবে ধরে নেব এবং সেটার ভিত্তিতে আমরা অন্য কোনো কিছুকে ডিটারমিন করব। আর যদি সেটাকে আমরা সিনথেটিক স্টেটমেন্ট হিসেবে পাই, তখন সেটা আমরা যাচাই করব। এই কথাগুলো তোমরা সবাই জানো। তো তারপর আমি বললাম যে আমরা অ্যাপ্রায়োরাই চ্যাপ্টার শুরু করেছিলাম যে আলোচনা দিয়ে, তার মধ্যে ছিল যে অ্যাপ্রায়োরাই কাকে বলে, এবং অ্যাপ্রায়োরের মধ্যে যেগুলো বেসিক সেগুলোকে আমরা বলি অ্যাক্সিওম, এবং এই অ্যাক্সিওমগুলো যে সেলফ প্রেজেন্টিং। আমরা গত চ্যাপ্টারে যে আলোচনা করেছি এপিস্টেমিক স্কেল, সেখানে আমরা সেলফ প্রেজেন্টিং নিয়ে আলোচনা করেছি। সেলফ প্রেজেন্টিং হচ্ছে যে সার্টেনটি। তখন এপিস্টেমিক স্কেলে আমরা বলেছি যে রুমু আমাদের সাথে যে আলোচনাটা করেছিল যে আমরা যখন কোনো প্রপোজিশনের এপিস্টেমিক কোন স্ট্যাটাস নির্ধারণ করি, সেটা ভুল হতে পারে, কিন্তু প্রত্যেকটা এপিস্টেমিক প্রত্যেকটা প্রপোজিশনের কোনো না কোনো একটা এপিস্টেমিক স্ট্যাটাস থাকবে, এবং যে এপিস্টেমিক স্ট্যাটাসটা থাকবে সেটা অবশ্যই সার্টেন হবে, সেই দৃষ্টিতে সেটা সেলফ প্রেজেন্টিং হবে। তাহলে প্রবাবলের মধ্যে একটা সার্টেনটি, কিন্তু এটার এপিস্টেমিক স্ট্যাটাস হচ্ছে এটা প্রবাবল। আর যেটা সার্টেন লেভেল, সেটার মধ্যে দুইটা সার্টেনটি, সেটার এপিস্টেমিক স্ট্যাটাসটা হচ্ছে সার্টেন এবং এই সার্টেন হওয়াটা হচ্ছে সার্টেন। ওকে, তাহলে কোনো কিছু যদি ফলস হয়, তাহলে ফলসহুড হচ্ছে এটার এপিস্টেমিক স্ট্যাটাস, এবং এই ফলস হওয়াটা হচ্ছে সার্টেন। তো সার্টেনটি ইজ এ মাস্ট ফর এনিথিং টু বি কাউন্টেড অ্যাজ নলেজ। অ্যাক্সিওমের কিছু সংজ্ঞা আমরা পেয়েছি, এখানের মধ্যে একটা সংজ্ঞা দেখা যাচ্ছে। এরকম আমরা একই বিষয়ের একাধিক সংজ্ঞা আমরা পেয়েছি বিভিন্নভাবে সংজ্ঞা। এইচ ইজ এন অ্যাক্সিওম, এটার এই ধরনের একটা সংজ্ঞা হতে পারে, এটার এই ধরনের একটা সংজ্ঞা হতে পারে। এইভাবে বিভিন্ন সংজ্ঞাগুলো পেয়েছি, এবং অ্যাক্সিওমগুলো যখন পরস্পরের সাথে কানেক্ট করে বা অ্যাপ্রায়োরিগুলো পরস্পরের কানেক্ট করে, তখন আসলে ব্যাপারটা কি দাঁড়ায় সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় সে আলোচনাটা আমাদের কাছে এসে ঠেকছিল
মেমোরি, রোল অফ মেমোরি, জ্ঞানের ক্ষেত্রে মেমোরির কি ভূমিকা, সেইটার উপরে আজকে আমরা সেখান থেকে আলোচনা শুরু করব। This is the connection of today's lecture with our previous lecture. Should I continue? Are you listening to me? জি স্যার। Okay, thank you. তো আজকে যেহেতু বাপ্পারাজ নেই, তোমাদের মধ্যে থেকে কেউ একজন মানে তোমাদের যে হাজিরাগুলো কালেক্ট করবে, কে করবে? স্যার আমি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি করতে পারবো। তাহলে সোহানি, এটা তোমার দায়িত্ব থাকলো, তুমি এটা আমাকে কালেক্ট করে দিবে, কারণ তোমাদের এই হাজিরাগুলোর উপর তোমাদের সেশনের নাম্বারটা দেওয়া হবে। সো ক্লাসের একটু শেষের দিকে হাজিরাটা নিবে, এখনই না। ওকে স্যার। আচ্ছা, তো লেটস গো ব্যাক টু আওয়ার ডিসকাশন। ডেকার্টের একটা বই, রুলস ফর দ্য ডাইরেকশন অফ মাইন্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়ে করা আছে, বোল্ড করা আছে, রুলস ফর দ্য ডাইরেকশন অফ মাইন্ড। এই বইটার মধ্যে ডেকার্ট মেমোরির বিষয়ে আলোচনা করেছেন। মেমোরি ইজ এসেনশিয়াল, মেমোরি ইজ এসেনশিয়াল ফর এভরি কাইন্ড অফ নলেজ। ওকে, আমরা যে কথার কথা, when you see this you identify this as a pen. Okay, how do you do this? You are seeing this, but mere seeing is not enough. You are recalling and memorizing your previous experience of pen, and you are relating your previous experience with the present sense data. এরপরে তুমি বলছো যে হ্যাঁ এটা হচ্ছে একটা কলম। So for any kind of knowledge, you see, memory is very important something. If you can remember having deduced a certain conclusion step by step from a set of premises that are known by intuition, then even though we may not now recall each of the particular steps, we are justified in saying that the conclusion is known by deduction. তাহলে দেখো, এই যে তোমার একেবারে সিলি experience of a pen or anything, you see a pair of spectacles at my hand, okay, this thing, anything, whatever it is. এমনকি আমাদের অভিজ্ঞতার বিষয়গুলোর মধ্যে কিন্তু আমাদের লজিক বা যুক্তির বিষয়গুলো কাজ করে। এই যে তুমি আগে যেটা দেখেছো সেইটার সাথে এটা মিলে, সুতরাং এটা হচ্ছে সেটা। তাহলে ওই যে আমরা আলোচনা করছিলাম at least as justified as such and such that like this and that, এভাবে করে যে আমরা যে যাচাই করি, এটা কিন্তু একটা লজিক্যাল ফরম্যাট। ওকে, তাহলে যারা বলে যে এক্সপেরিয়েন্স থেকে আমাদের জ্ঞান, যারা রেডিক্যাল এম্পিরিসিস্ট, তাদের এই কথাগুলো আসলে ভুল। আমাদের জ্ঞান এর ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের ফর্ম অফ নলেজ, জ্ঞানের যে স্ট্রাকচার, কান যেটা বলেছেন যে কতগুলা রুলস অ্যান্ড প্রিন্সিপালস, এই দুটো দিয়েই আমাদের জ্ঞানটা শুরু হয়। জ্ঞানের শুরু কিন্তু শুধু রুলস না, রুলস অ্যাবাউট সেটা নাই, কিন্তু রুলগুলো আছে, এটা কিন্তু হতে পারে না। অন দ্য কন্ট্রারি, মানে জাস্ট কোনো রুল ছাড়া আমরা জড় কিছু অভিজ্ঞতা থেকে রুলগুলোকে ফর্মুলেট করি, আসলে এই কথাটাও ঠিক না। বরং অভিজ্ঞতা যখন আমরা পাই তখন আমরা সচেতন হয়ে উঠি এই অভিজ্ঞতাকে পাওয়ার ব্যাপারে, আমাদের যে পটেনশিয়াল ছিল, আমাদের যে রুলস এন্ড প্রিন্সিপাল ছিল সেগুলোর ব্যাপারে। এখন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটু কমপ্লিকেটেড, তোমরা বুঝছো কিনা জানি না। তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে এটা বলতে পারো, অথবা আমরা এটা আগাতে পারি। নমস্কার স্যার, বিষয়টা একটু স্যার বোঝা যায়নি, যদি আরেকবার বলতেন তাহলে ভালো হতো। বাবলু, জি স্যার। তোমরা ফার্স্ট ইয়ার থেকে পড়েছো না, অভিজ্ঞতাবাদীরা মনে করে অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানের মানে একমাত্র গ্রহণযোগ্য উৎস, তাই না? তাহলে আমাদের জ্ঞানের জন্য যে মূলনীতি, আমাদের যে বুদ্ধি, আমাদের সবকিছু, এগুলোর গোড়া হচ্ছে অভিজ্ঞতা। ওই যে জন লক বলেছে না যে মন হচ্ছে একটা সাদা খাতা, অভিজ্ঞতা সেটার মধ্যে লেখে, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এই জন লকের উদাহরণটাই কতটা ফ্লড বা ভুল, যে একটা সাদা খাতার মধ্যে তুমি লেখছো, তো তুমি আগে থেকে যদি লেখা না জানো, কিভাবে লেখলে লেখাটা মিনিংফুল হবে সেটা যদি না জানো, তাহলে লেখাটা লেখা হয়ে ওঠে কিভাবে?
লেখা কি লেখার আগে লেখা হয়ে ওঠে, নাকি লেখার একটা ধারণা ছিল যেটা অনুসারে লেখাটা হয়? স্যার অবশ্যই লেখার একটা ধারণা ছিল, তার কারণেই তো লেখা হয়। তাহলে যে দেখো জন লক একজন কত বড় ফিলোসোফার, তাকে আমি রিফিউট করে দিচ্ছি, তুমি আমার সাথে একমত হচ্ছ। দিস ইজ দ্য পাওয়ার অফ ফিলোসফি, ইউ সি। জি in স্যার। in doing philosophy you are free, you are the most knowledgeable person. এখন হতে পারে যে তুমি আসলে মোস্ট নলেজেবল না, ইউ আর মানে ইউ আর ল্যাকিং ইন ইউর নলেজ, ইউ আর স্টুপিড, এমন হতে পারে না? আই মে বি স্টুপিড, হতে পারে না? হ্যাঁ স্যার, হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে ইভেন দো আই মে বি রং, স্টিল আই মাস্ট স্ট্যান্ড অন মাই আন্ডারস্ট্যান্ডিং। তা না করে আমি যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা তোমার কাছে বর্গা দেই, ইজারা দেই, তুমি যা বলো তাই ঠিক, তাহলে তো আমি তো ডগমেটিক হয়ে পড়বো। জি স্যার। আর তুমি আমার পয়েন্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞানগুলো পাই, যেমন মনে করো অভিজ্ঞতার একটা জ্ঞান, তোমার সামনে কি আছে? আমার সামনে তো অনেক কিছু আছে। আমি উদাহরণ বলার শেষে সাধারণত কলমের উদাহরণ বলি, তুমি একটা কিছু উদাহরণ বলো। স্যার আমার সামনে তো এখন ল্যাপটপ আছে। ল্যাপটপ আছে, ওকে। তোমার সামনে যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা যে ল্যাপটপ, সেইটা তুমি কিভাবে জেনেছো যে তার মধ্যে এটা আছে? যে তুমি ল্যাপটপ সম্বন্ধে আগে থেকে কোনো অভিজ্ঞতা পেয়েছো, কোনো ধারণা পেয়েছো, বা কিছু একটা ছিল যেটার সাথে তুমি এটা মিলাইছো, তাই না? তাহলে ল্যাপটপের ওই আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, তাহলে এই ল্যাপটপটা তুমি অন্য ল্যাপটপকে দেখে আইডেন্টিফাই করছো, হ্যাঁ। তাহলে এভাবে করে তুমি যদি পিছনে যাও, রিগ্রেসে যাও, শেষ পর্যন্ত তুমি কি কোনো ল্যাপটপ পাইবা, নাকি এমন একটা পর্যায়ে পাইবা যেখানে কোনো ল্যাপটপ ছিল না, কিন্তু আমরা একটা ল্যাপটপের আইডিয়া ফর্ম করেছি এবং সেখান থেকে আমরা বলা শুরু করছি হ্যাঁ এটা হচ্ছে ল্যাপটপ। এরপর থেকে এটার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা বলছি ওই যে গত চ্যাপ্টারের কথাটা, যে আমরা কম্পেয়ার করে জাজমেন্ট করি, কিন্তু সবসময় কিন্তু সেটা করি না, মনে আছে না? জি স্যার, হচ্ছে দুধ, প্রথমে হ্যাঁ, আমরা বলি যে দুধ হয় সাদা কারণ এটা বরফের মতো, বরফ কেন সাদা? এটা সাদা চুনের মতো। এভাবে করে করে যদি আমরা যাই, আমরা বুঝতে পারবো যে একসময় একটা কিছু পাবো যেটাকে আমরা আগের সাথে মিলাতে পারবো না। হ্যাঁ স্যার। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর লোকেরা একটা হিসাব করে এভাবে যে এই ঘটনাটা এত বেশি সংখ্যক ঘটেছে, সুতরাং এটা বেশি সম্ভাব্য, তাই না? স্যার। আচ্ছা, যে ঘটনাটা আগে কখনোই ঘটে নাই, এবারেই প্রথম ঘটলো, এটাকে আমি কিভাবে বলবো? এটা তো আগের সাথে মিলাতে পারবো না। জি না স্যার, এটা তো মিলানো কিন্তু সম্ভব এই না। অভিনব ঘটনাটাকে আমি কি বাতিল করে দেব? না স্যার, এটা তো বাতিল করা সম্ভব হবে না, এটা আমরা তখন এটাকে আমি কোনো না কোনো ভাবে মানে আইডেন্টিফাই করার চেষ্টা করব, একটা নাম দেওয়ার চেষ্টা করব, নামের বাইরেও এটা সম্বন্ধে আমার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করব না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের জ্ঞানের ব্যাপারে তুমি যদি দেখো, আমাদের জ্ঞান কি অভিজ্ঞতা দিয়ে শুরু হয় না বুদ্ধি দিয়ে শুরু হয়? আমি বলতে চাচ্ছি যে আমাদের জ্ঞান অভিজ্ঞতা এবং বুদ্ধি দুইটার একটা মিশেল, একসাথে শুরু হয়, মানে কোনোটাকে বাদ দিয়ে কোনোটা না। কিন্তু অভিজ্ঞতা পাওয়ার পরে আমরা বুঝতে পারি অভিজ্ঞতা পাওয়ার একটা সম্ভাব্যতা ছিল। মনে করো যেটার কোনো পটেনশিয়ালিটি নাই, পসিবিলিটি নাই, সেটা তো হতে পারে না, পারে কি? না স্যার। কিন্তু যেটা অ্যাকচুয়ালাইজড হয়, অ্যাকচুয়ালাইজেশনের পরে আমরা বুঝতে পারি যে ইট ওয়াজ পটেনশিয়াল আর্লিয়ার, তাই না? জি স্যার। তাহলে অভিজ্ঞতা পাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি অভিজ্ঞতার আগে কিছু বিষয়গুলো ছিল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো সেই জন্য বুদ্ধির জন্য কিন্তু অভিজ্ঞতা একটা শর্ত, কারণ তুমি যদি অভিজ্ঞতা অর্জন না করো, অভিজ্ঞতার আগে যে ছিল সেটা তুমি বুঝবা কিভাবে? হ্যাঁ, আর অভিজ্ঞতার আগে যদি বুদ্ধি বা মানে অভিজ্ঞতা পাওয়ার সম্ভাব্যতা থেকে থাকে, তাহলে অভিজ্ঞতা থেকে শুরু হয় এই কথাটা তো ঠিক না। জি স্যার, বুঝতে পেরেছি বিষয়টা। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে আমরা একটু অগ্রসর হই, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। But if the course of demonstration we must rely upon memory at various stages, তাহলে আমাদের ডেমনস্ট্রেটিভ নলেজ মানে আমাদের এক্সপেরিয়েন্সিয়াল নলেজ। এই এক্সপেরিয়েন্সিয়াল নলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেমোরি একটা বিরাট ভূমিকা পালন করে। Thus using as premises contingent propositions about what we happen to remember. Then, although we might be said to have demonstrative knowledge of our conclusion in somewhat broad sense of the expression demonstrative knowledge, we cannot be said to have a priori demonstration of the
কনক্লুশন। এখন আমি অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটা পেয়েছি, এই অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান, এই জ্ঞানটার মধ্যে কিন্তু আমার কিন্তু কিছু কগনিটিভ স্ট্রাকচার, কিছু রিজনিং কাজ করে। কারণ আমি মনে করি যে এই বস্তু যেটা দেখা যাচ্ছে, এইটার অভিজ্ঞতা আমার অনুরূপ আরেকটা অভিজ্ঞতার সাথে, কলমের অভিজ্ঞতার সাথে মিলে, সুতরাং এটা হচ্ছে কলম। তাহলে এমন একটা জিনিস, কলম যদি আমি হাতে নেই, যে কলমটা আমি কখনোই আগে ব্যবহার করি নাই, তো এটাকে আমি কলম বলি কিভাবে? কারণ ওই যে আমার আগের জিনিসটা আছে, এটার সাথে আমি মিলাই। এখন আমাদের লজিকটা হচ্ছে এখানে যে পি এবং কিউ এই দুটো যদি মিলে যায়, তাহলে আমি বলবো যে কিউ ইজ এ ফর্ম অফ পি। আমার এই কথাটা কি বোঝা গেছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে তাহলে পি এবং কিউ যদি মিলে যায়, তাহলে আমি বলবো যে কিউ হচ্ছে পি এর একটা ফর্ম। সুতরাং পি কে আমি যেটা বলবো, কিউ কে আমি সেটা বলবো। পি কে যদি আমি ভালো বলি, তাহলে কিউ কেও ভালো বলবো। পি কে যদি আমি খারাপ মনে করি, তাহলে কিউ কে আমি খারাপ মনে করব। তাহলে এই যে আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। অ্যাকচুয়ালি আমি মানে এমন একটা পরিস্থিতি তোমাদের ক্লাসটা নিচ্ছি, আমি ক্লাস কখনো মিস দেই না। আমার এই নীতির কারণে আমি আসলে এখানে ক্লাস নিতে বসেছি। আমার নিকটতম প্রতিবেশী মারা গেছে গতকাল রাত্রে। আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি রেজিস্ট্রার ছিলেন একসময়, ডক্টর কামরুল হুদা। আমার পাশের বাসায় থাকতেন, বটানি ডিপার্টমেন্টের। তো হার্ট ফেলিউরে মারা গেছেন, বয়সে আমাদের ছোট। আমি ফেসবুকে একটা লেখাও লিখেছি এটা নিয়ে। তো যাই হোক, তোমাদের ক্লাসটা আমি সাসপেন্ড করব কি করব না ভাবতেছিলাম, কিন্তু তোমাদের যেহেতু বলা হয়নি, সেজন্য আমি আসলে ক্লাস করতে বসছি। ওই ব্যাপারে একটা ফোন আসছিল, সে ব্যাপারে। এনিওয়ে, আপনি জানাজা যাবেন না ওনার? হ্যাঁ যাব, বাদ জোহর। লেট আস কন্টিনিউ। সেটি হচ্ছে যে দেখো, যে আমাদের অভিজ্ঞতার যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে কিন্তু আমাদের কিন্তু একটা লজিক্যাল প্রিন্সিপাল কাজ করে। লজিক্যাল প্রিন্সিপালটা কি? ইফ এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি and if I get B, then আমি মনে করব যে B is actually A। মানে আমি এই জিনিসটা দেখে এই আমার আগের একটা অভিজ্ঞতার সাথে এটা মিলে গেছে, সুতরাং আমি বলবো যে এটা হচ্ছে এইটা। যে কোনোদিন কলম দেখে নাই, সেটা দেখে কি ভাববে? যে কোনো একটা বস্তু বা কাঠি কিছু একটা, এরকম কিছু একটা ভাববে। তার পূর্বের কোনো কিছুর সাথে মিলাতে পারে। সেখানেও দেখো যে তার চেনা জানা অভিজ্ঞতার সাথে সে এটাকে রিলেট করবে, তাই না? জি স্যার। আচ্ছা, মনে করো সে তার চেনা জানা কোনো কিছুর সাথে এটাকে রিলেট করতে পারছে না, তখন সে কি করবে? বাবলু, তোমার সাথে একটু আগে বিষয়ে কথা হয়েছিল। জি স্যার। তখন সে কি করবে? স্যার এই বিষয়টার একটা নতুন করে ধারণা ওর মাথায় রাখবে। কিছু একটা মানে ধারণা এবং কোন একটা নাম, এই দুইটা সে করবে। মানে এটা সম্বন্ধে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ফর্ম করবে এবং এটার একটা সে নামকরণ করবে। হ্যাঁ স্যার। এভাবেই করে আমরা করি। তাহলে দেখো যে একটা হচ্ছে নরমেটিভ প্রবাবিলিটি, মানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি হচ্ছে যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সির সাথে। আর যেখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি নাই, এনিথিং মনে করো
মনে করো জগতের জন্য সেটা পুরনো জিনিস, কিন্তু আমার জন্য নতুন, এমন হতে পারে না? একটা শিশুর কাছে কিন্তু এমন জিনিসগুলো নতুন যে জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পুরাতন। হ্যাঁ স্যার। তাহলে একটা শিশু তখন সেটা কিভাবে বোঝে? স্যার তখন বিষয়টা স্যার ওর মাথায় নতুন ভাবে কিছু ধারণা সৃষ্টি করে, পরবর্তীতে সেই ধারণাগুলো ইউজ করে ও বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পায় আর কি। আমরা বড়রা অনেক সময় মনে করি যে ছোটদেরকে আমরা যেভাবে শিখিয়ে দিই ছোটরা সেটাই মনে করে। এই ধারণা আসলে ভুল। আমরা ছোটদেরকে অনেক কিছু শিখাই এবং ছোটবেলায় নিজেরা আমরা অনেক কিছু শিখেছি। যা কিছু আমাদের শেখানো হয়েছে বা যা কিছু আমরা শেখাই সেগুলোই যদি জ্ঞানের সবকিছু হইতো তাহলে জ্ঞানের কিন্তু কোনো মানে ডেভেলপমেন্ট হইতো না, জ্ঞানের বিষয়গুলো চেঞ্জ হইতো না। এমন হয় না যে আমাদের শেখানো হয়েছে কিন্তু আমরা সেটাকে ভুল মনে করি, একসময় আমি সঠিক মনে করতাম এখন ভুল মনে করি, এমন হয়েছে না? জি স্যার। সুতরাং আমরা ইউজুয়ালি অনেক ক্ষেত্রে যা শেখানো হয় সেটাকে গ্রহণ করি, কিন্তু সব ক্ষেত্রে নয়। ওই যে বললাম যে আমরা ইউজুয়ালি কম্পেয়ার করে জাজমেন্ট করি, কিন্তু সব সময় সেটা করি না। Propositions are sometimes said to be a priori even though they may not be known by anyone at all. তাহলে এমন a priori proposition থাকতে পারে যেটা কারো অভিজ্ঞতার মধ্যে আসে না। কারণ a priori মানে কি? a priori মানে হচ্ছে অভিজ্ঞতা পূর্ব। হতে পারে না? হতে পারে কি? হ্যাঁ স্যার হতে পারে। তো কান্ট বলছে যে ম্যাথমেটিক্যাল যে প্রপোজিশন গুলো আছে এগুলো সবসময় হচ্ছে জাজমেন্টস a priori। এগুলো হচ্ছে এমন জাজমেন্ট যেগুলো হচ্ছে a priori। ওকে, আচ্ছা। তাহলে এমন মনে করো ম্যাথমেটিক্যাল প্রপোজিশন থাকতে পারে, এমন এমন অনেক কিছু থাকতে পারে না বুদ্ধির বিষয় যেটা আসলে আমরা জানি না, হতে পারে না? জি স্যার হতে পারে। আচ্ছা আচ্ছা। তো আজকের ক্লাসে তোমরা আছো উপস্থিত, এখানে আমি দেখতে পাচ্ছি যে 18, 10, 50, 21 যে আইডি, তুমি তোমার নাম লেখো নাই, তোমার নামটা লিখে দাও, রিনেম করো। কারণ তোমরা আমাকে যে হাজিরাটা দিবে সেখানে আমি যদি সেটা কোনো কারণে মিস করি, আমি এখান থেকে যাতে এটা আবার যাচাই করে নিতে পারি। 18, 10, 50, 51 তোমার নামটা লিখে দাও আইডির পাশাপাশি, ব্র্যাকেট, অন্যরা যেটা করেছে। আচ্ছা, আমার সাথে মানে আমাদের এখানে এখনো পর্যন্ত কথা বলো নাই এমন কেউ যার সাথে আমি ক্লাসে আমি যে নতুন নতুন স্টুডেন্টদের সাথে কথা বলি, তো আজকের ক্লাসে আমি এরকম একজনের সাথে কথা বলতে চাচ্ছি। উইলিংলি কেউ একজন মাইক্রোফোন অন করে আমাকে বলো। স্যার আমি তো আগে একদিন বলেছিলাম, আমি কি বলবো? শর্মিলা, তাই না? জি স্যার। আচ্ছা শর্মিলা, ওয়েলকাম ইউ। শর্মিলা, তোমার কি ইউনিভার্সিটিতে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড কি সায়েন্স, আর্টস অর কমার্স? সায়েন্স। সায়েন্স, ভেরি নাইস, ভেরি নাইস। ম্যাট্রিক ইন্টার দুটাই? জি স্যার। ওয়াও, ফাইন, ভালোই হলো। আচ্ছা, তুমি তো ভালোই বুঝবে যে যে ডাইমেনশনের কথা বলা হয় না, আমরা কয় ডাইমেনশনে বসবাস করি? আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বসবাস করি, তাই না? মনে করো মাল্টি ডাইমেনশনের কথা বলে 11 ডাইমেনশন আছে এরকম বলে না, যে অনেক ডাইমেনশন আছে বা থাকতে পারে। তাহলে মনে করো ফিজিক্যালি একটা কিছু ঘটছে ইন অ্যানাদার ডাইমেনশন, সেটা কি আমার জন্য মিনিংফুল নাকি মিনিংলেস? মিনিংলেস। মিনিংলেস, বিকজ আমার সাথে এটা তো কানেক্টেড না। তাহলে এমন জ্ঞান, জি এমন স্যার। অভিজ্ঞতা, এমন বিষয় থাকতে পারে যে বিষয়টা কিন্তু আমার আওতার বাইরে। তাহলে আমার আওতার বাইরে জি। সেই জিনিসটা কি আমার জন্য এক্সিস্ট করে নাকি করে না? সে এক্সিস্ট করে না। তোমার এই যে কথাটা শর্মিলা, যে আমার আওতার বাইরে মানে জি আমার স্যার। অভিজ্ঞতা, জ্ঞান, ধারণা, অনুমান, কল্পনা, বিশ্বাস এর বাইরে।
তাহলে জি আমার আওতার বাইরে বলতে কনজারভেটিভ সেন্সে আমার অভিজ্ঞতা বা অভিজ্ঞতার বাইরে। আর মানে জি স্যার ওয়াইড সেন্সে মানে কনজারভেটিভ সেন্সে না নিয়ে তুমি যদি এটাকে লিবারাল সেন্সে নাও, তাহলে আমার আওতা বলতে আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান, আমার ধারণা, কল্পনা, বিশ্বাস এর বাইরে, মানে আমার সম্পূর্ণ জি টোটালি বাইরে, এরকম যদি আমরা একটা সেন্সে জি নেই, স্যার তাহলে কোনো কিছু আছে কিনা থাকলেও সেটা আমার জন্য অর্থ বহন করে না, সেটা আমার জন্য অ্যাকচুয়ালি নন এক্সিস্টেন্ট, থেকেও নাই, থাকার কোনো মানে হয় না। ওকে, জি এই যে আমার এই যে কথাটা তুমি এখন বললে, আমি তোমাকে ব্যাখ্যা করে বললাম, এটা কি রিয়েলিজমের কথা নাকি আইডিয়ালিজমের কথা? যে হোয়াট এভার ইজ বিয়ন্ড মাই এক্সপেরিয়েন্স ডাজন্ট এক্সিস্ট ফর মি। রিয়েলিজম নো নো নো, এটা হচ্ছে আইডিয়ালিজমের কথা। একটা কথা মনে রাখবা, আচ্ছা সবসময় মনে রাখবা, সবসময় 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 জি স্যার রিয়েলিজম বুঝবা কিভাবে? যে হোয়াট এভার এক্সিস্ট বাই ইটসেলফ, এই টার্মটা বাই ইটসেলফ, এনিথিং এক্সিস্ট বাই ইটসেলফ, এটা কারো কোনো সাবজেক্ট অফ নলেজের জ্ঞানের বিষয় হওয়ার উপর নির্ভর করে না। ওকে, ওই যে ওকে বার্কলির সূত্রটা জি তোমাদের মনে আছে, যে টু বি ইজ টু বি পারসিভড। কোনো কিছু যদি পারসিভ না হয়, এক্সপেরিয়েন্সে না আসে, তাহলে সেটা আদৌ এক্সিস্ট করে না। তাহলে কোনো কিছু এক্সিস্ট করে মানে এটা কোনো না কোনো পারসেপশন আছে। তখন বার্কলি বলেছেন যে আমরা তো মানুষেরা, মানে আমরা যারা কগনিটিভ এজেন্ট, আমাদের জ্ঞানের বাইরে তো অনেক কিছু রয়ে গেছে, যে অনেক ফিজিক্যাল ডাইমেনশন গুলো রয়ে গেছে, অনেক কিছু থাকতে পারে না জি শর্মিলা? স্যার হ্যাঁ, থাকতে পারে। তো তাহলে সেই জিনিসগুলোর ব্যাপারে যারা আইডিয়ালিস্ট, যারা মনে করে আইডিয়া অর নলেজ ইজ দ্য কন্ডিশন ফর সামথিং টু বি এক্সিস্টেন্ট, তখন তারা বলে যে অবশ্যই মানে কোনো কিছু পারসেপশনে না থাকলে সেটা এক্সিস্টেন্সে নাই। তাহলে যেগুলো আমরা দেখি নাই, যেগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব না, সেই জিনিসগুলো কি নাই? বলতে, তারা বলতে চাইবে যে হ্যাঁ সেগুলো আছে। কিভাবে আছে বলতে পারবে বার্কলির মতে? স্যার গড পারসিভ করতেছে। এক্স্যাক্টলি, দেয়ার ইজ এ পারসিভার, গড ইজ পারসিভিং। আচ্ছা দেখো, আইডিয়ালিজমের কথাটা কি তোমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় শর্মিলা? যে আমার কাছে যদি তুমি যেটা বললা আর কি, যে আমার এক্সপিরিয়েন্সে যদি না থাকে তাহলে সেটা আমার জন্য এক্সিস্ট করে না, এটা আমার জন্য মিনিংফুল না, এটা আমার জন্য নন এক্সিস্টেন্ট, মিনিংলেস আর কি, এই কথাটা কি তোমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়? না স্যার তুমি এখন বললা, এখন তুমি না বললা, আচ্ছা কেন তোমার কাছে যুক্তিসঙ্গত স্যার মনে আগে হয়? ভুল জানতাম আচ্ছা তাহলে এখন তুমি যে আগের জানাটা ভুল বলছো, এখন যেটা বলছো সেটা একটু ব্যাখ্যা করে বলতে পারবে? জাস্ট জি 1 মিনিট। বলো। মানে যেটা আমার অস্তিত্বের মধ্যে নেই সেটার যে হচ্ছে, স্যার বুঝিনি, আরেকবার বলেন। তাহলে তুমি তুমি যে মানে আমার সাথে একমত হয়েছে বা দ্বিমত পোষণ করছে, দুটাই কোনোটাই বুঝা নাই। বুঝছি স্যার, কিন্তু দুইটা মিলে দুইটা মিলে যে কি হবে সেটাই বুঝো নাই নাকি? জি আচ্ছা 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 আচ্ছা, আমি তোমাকে বলতেছি কথা শুনো, সেটা হচ্ছে যে তোমাকে, এবং তুমি তো অবশ্যই মনে রাখবা, এই ক্লাসটা আমাদের রেকর্ড হচ্ছে, সব ক্লাসের মতো আমরা এটা আপলোডও করব, এই অংশটা শুনতে পারবা জি তোমরা। স্যার সব সময় মনে রাখবা, এত ফিলোসফি পড়া এগুলো অনেক সময় যদি ভুলে যাও, এই কথাটা মনে রাখবা যে ফিলোসফি পড়ে তুমি যদি রিয়েলিজম বাস্তববাদ, আইডিয়ালিজম ভাববাদ, এই বাস্তববাদ এবং ভাববাদের পার্থক্যটা যদি না বুঝো, তাহলে কিন্তু ফিলোসফি পড়াটা আর কিন্তু হলো না। হ্যাঁ, আচ্ছা তাহলে বাস্তববাদ স্যার কিভাবে বোঝা যাবে? বললাম যে একটু আগে যে রিয়েলিজম, হোয়াট এভার এক্সিস্ট বাই ইটসেলফ। তাহলে এটা যদি কলম হয়ে থাকে, এই কলমটা সম্বন্ধে কেউ যদি জগতের নাও জানে, তাও এটা কলম। ওকে, জি স্যার এটা হলো বাস্তববাদ। যাহা কিছু বাস্তব তাহা কিছু বাস্তব। এই বাস্তব হওয়াটা কারো স্বীকৃতির উপরে, কারো জানার উপরে, কারো জ্ঞানের বিষয় হওয়ার উপরে নির্ভর করে না। এটা হলো রিয়েলিজম বা বাস্তববাদ। বুঝা গেছে? জি আচ্ছা, ভাববাদের কথা যারা বলে, তারা বলে এই কলমটাই ধরো, এই কলমটা
এটা যদি কারো জ্ঞানের বিষয় না হয় তাহলে এই কলমটা কেউ বানায় নাই। কারণ একটা কলমকে যদি আমি যদি না বানাই তাহলে এটা জ্ঞানের বিষয় কিভাবে হবে? হ্যালো, হ্যাঁ স্যার শুনছি। শুনছো কিন্তু বুঝতে পারছো কিনা? যে মনে করো কলমটা কেউ বানায় নাই, তাহলে কি কলম কলম হইতে পারবে? না। এখন তাহলে কলম যে বানাইছে তাহলে এই কলমটা কিন্তু তার জ্ঞানের বিষয়, কিন্তু বাস্তববাদ বলছে জ্ঞানের বিষয় হওয়াটা শর্ত নয়। তাহলে এমন কোন কলম তো হতে পারে। আচ্ছা মনে করো অনেক কিছু আমরা যেগুলো বানাই নাই, যেগুলো জগতে প্রকৃতিতে অলরেডি আছে। মনে করো প্রকৃতিতে এমন কিছু আছে যেটা আমরা জি জানি স্যার। না, কোন সমস্যা? হ্যালো, না। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা সেটা হচ্ছে যে জগতে এমন কোনো বিষয় থাকতে পারে না শর্মিলা যেগুলা সম্বন্ধে আমাদের জ্ঞান নাই? হ্যাঁ স্যার থাকতে পারে। কারোই কোনো জ্ঞান নাই? কারো কোনো জ্ঞান নেই এই ব্যাপারে আমি নিশ্চিত না। কেন তুমি নিশ্চিত না? আমরা কারো কি থাকতে পারে। আমরা কি মানে জগতের সবকিছু এক্সপ্লোর করে ফেলেছি? না। তো এক্সপ্লোর করে যদি না ফেলি তাহলে আমাদের জ্ঞানের বাইরে থাকতে পারে ব্যাপারে তুমি নিশ্চিত নয় কেন? মানে কারোরই জ্ঞান নেই এটা ঠিক বলতে পারছি না, হয়তো আমি জানি না বা অন্য কেউ জানে না, কিন্তু কেউ না কেউ হয়তো জানে। তাহলে জগতের যা কিছু আছে সেটা জগতের কেউ না কেউ সবকিছু জানে, তাই তো? তাই কি ব্যাপার তুমি বলতে চাচ্ছ? না স্যার সবকিছু জানে না, হয়তো কোনো একটা বিষয়। সেটাই তো বলছি যে দেয়ার এমন কিছু কি থাকতে পারে যেটা আসলে কেউ জানে না, এমন কিছু কি থাকতে পারে? থাকতে পারে। হুম, জি তুমি স্যার পারে। তুমি তো কোনো বিষয়ে মানে কনফিডেন্স ফিল করতেছো না। এখন আমার উচিত ছিল যে একটা নারী সহকারী রাখা এবং তাকে তোমার ওখানে পাঠাইয়া তোমাকে ধরে ইচ্ছা মতো কিছু মানে কিলাইয়া ঘুষাইয়া ঝাঁকাইয়া নাকাইয়া তোমাকে উঠবস করে না ঠিক স্যার। করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি এত আত্মবিশ্বাসহীনতায় ভুগছো কেন? শুনো, মনে করো মনে করো কোনো কিছু আছে শর্মিলা, জি স্যার। মনে করো কোনো কিছু আছে কিন্তু তুমি সেটা সম্বন্ধে জানো না, কোনো কিছুই জানো না। তো কোনো কিছু যদি না জানো তাহলে জি জিনিসটা স্যার। আছে এটা তুমি বলবা কিভাবে? তাহলে তোমার কি করা উচিত? তুমি যদি মনে করো যে কেউ একজন মোহাম্মদ মোজাম্মেল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে চিনে না, জানে না, তার সম্বন্ধে কিছুই জানে না, ওকে, জি স্যার। তাহলে তার পক্ষে কি বলা উচিত মোজাম্মেল স্যার একজন ভালো মানুষ বা তিনি একজন খারাপ মানুষ, তিনি এরকম না। বা সেরকম? না স্যার। হোয়াট এভার ইউ ডোন্ট নো, হোয়াট শুড ইউ ডু? ওই যে এপিস্টেমিক স্কেলের কথা যদি মনে থাকবে, আমরা যে এর আগে এপিস্টেমিক স্কেলের কথা বলছি না, যে জাস্টিফিকেশনের দিক থেকে তোমার কাছে উভয় দিক থেকে যদি সমান হয়, দেন হোয়াট ডু ইউ ডু? অন্য কেউ শর্মিলাকে হেল্প করো। উইথহোল্ড করবে। উইথহোল্ড করবে, উইথহোল্ড করবে। সো তুমি যদি আননোন কোনো কিছু হয় সেটাকে তুমি কি কি করবা? হোয়াট ইজ দ্য রিজনেবল পজিশন ফর মি অ্যাবাউট সামথিং আননোন? শর্মিলার কি নেটওয়ার্ক চলে গেছে? না স্যার। তাহলে কি তুমি এত চিন্তা করছো কেন যে আননোন কোনো কিছু সম্বন্ধে তুমি কি করবা? তুমি তাকে চিনো না, জানো না, তার সম্বন্ধে কোনো একটা হা না মতবাদ বলবো নাকি নিরপেক্ষ থাকবা? নিরপেক্ষ থাকবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো শর্মিলা যাই হোক, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। আমি তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছি এই জন্যই যে রিয়েলিজমের পক্ষ যুক্তি আছে যে এটা যদি রিয়েলি না থাকে আমি এটাকে জানি কিভাবে। আবার আইডিয়ালিজমের পক্ষেও সমান যুক্তি আছে যে আমি যদি নাই জানি এটা আছে, ভালো খারাপ কোনো বৈশিষ্ট্য আমি বলি কিভাবে। তা আমি মনে করি যে রিয়েলিজম আইডিয়ালিজম দুটারই কিন্তু যুক্তি আছে আর কি। হ্যাঁ,
আচ্ছা স্যার, আমরা তো হচ্ছি জি প্লিজ। স্যার আমরা তো হচ্ছি গডকে জানি না, তো গডকে আমি কখনো চোখে দেখি নাই, গডের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। জাস্ট হচ্ছে ধর্মগ্রন্থে পড়েছি বা হচ্ছে আমাকে কেউ বলেছে যে গড হচ্ছে এরকম ওরকম। তো তাহলে হচ্ছে আমি গডের উপর এই বিশ্বাসটা কি করে রাখতে পারতেছি যে গড হচ্ছে সবসময় আমার ভালোই করবেন? আচ্ছা, আমি তো গডকে কখনো দেখিও নাই, চিনিও না, গডের সাথে আমার কখনো কোনো রকমের কানেকশনই ছিল না। তো তাহলে তারপরেও কেন আমি গডের বিশ্বাসই হচ্ছে সবকিছু ছেড়ে দিচ্ছি? আচ্ছা আচ্ছা। আহ, ইয়ে জ্যোতি, জি স্যার। তোমার সাথে এই প্রশ্নটা নিয়ে যদি আমি একটু মানে আরো বিস্তারিতভাবে কথাবার্তা বলতে পারি, সেটা কি ভালো হবে না? জি স্যার, অবশ্যই ভালো হবে। আচ্ছা, কিন্তু তুমি যদি আমাকে কথা দাও যে এই বিষয়ে আলোচনার জন্য তুমি আমাকে কমপক্ষে আধা ঘন্টা অথবা ম্যাক্সিমাম 1 ঘন্টার সময় আমরা দুজনে আলোচনা করব, এটাকে তুমি আমাকে দিবে সময়টা? জি স্যার, অবশ্যই দিব। অবশ্যই স্যার। সবাই কিন্তু সাক্ষী থাকলো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা তোমার সাথে কথা বলবো। আমি একটা ক্লাসের শিডিউলের বাইরে একটা শিডিউল তোমার সাথে প্রেফারেবলি সন্ধ্যার পরে একদিন আলোচনা করব, ঠিক আছে? জি আচ্ছা এই স্যার। মনে করো 6:30 থেকে 7:30 এরকম, হ্যাঁ? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাথে আমি এটা 2-3 দিনের মধ্যে এটা করবো। আমি আলোচনা করার একটা সময় দিব, হ্যাঁ? জি আচ্ছা স্যার। এবং আমাদের থ্যাংক ইউ এই স্যার। আলোচনার সাথে আমরা আলোচনাটাকে রিলেট করব, এবং আমরা পুরো আলোচনাটা করব আমাদের যুক্তি বুদ্ধি বা আমাদের যে রিজন সেটার আলোকে, মানে ধর্মগ্রন্থের বা এগুলার রেফারেন্স দিয়ে না। হুম হুম। হুম? আচ্ছা। আচ্ছা জি আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইয়াতে ব্যাক করি। সেটা হচ্ছে যে তাহলে এমন আমরা যদি বলি যে ম্যাথমেটিক্সের বিষয়গুলো হচ্ছে অ্যাপ্রায়োরাই, তাহলে এমন ম্যাথমেটিক্যাল বিষয় থাকতে পারে, ইভেন নন ম্যাথমেটিক্যাল বিষয় থাকতে পারে, যে আমরা রিয়েলিজমের আইডিয়ালিজমের আলোচনা করলাম, এমন বিষয় থাকতে পারে যে যেটা সম্বন্ধে কিন্তু আমাদের কিন্তু ধারণা নেই বা আমাদের জ্ঞান নেই। তাহলে তাহলে এমন হতে পারে যে অ্যাপ্রায়োরাই এইচ যদি একটা প্রপোজিশন হয়, এটা যদি অ্যাপ্রায়োরাই হয়, এটা ডেফিনেশন এমন হতে পারে যে ইট ইজ পসিবল দ্যাট দেয়ার ইজ সামওয়ান ফর হুম এইচ ইজ নোন অ্যাপ্রায়োরাই। যেমন এই যে বার্কলির কথা বললাম, বার্কলি বলছে যে এমন জিনিস যেটাকে কেউ দেখছে না সেটাকে গড দেখছে, সুতরাং সেটা পারসিভ হিসাবে আছে এক্সপেরিয়েন্সে, সুতরাং সেটা এক্সিস্ট করে। এখন এই ডেফিনেশন যদি আমরা বলি যে কারো না কারো it is possible that there is someone for whom H is known a priori. H is known a priori মানে কি? H is not known a posteriori, মানে অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় নাই। তাহলে অভিজ্ঞতার মাধ্যমে যদি পাওয়া না যায় অথচ জিনিসটা আমরা পেয়েছি, তাহলে জিনিসটা আমরা কিভাবে পেয়েছি? a priori হিসেবে পেয়েছি। a priori মানে কি? অভিজ্ঞতা পূর্ব। যে এই ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারি একটা প্রপোজিশন অবজেক্টিভলি অ্যাপ্রায়োরাই হতে পারে। হ্যাঁ, অবজেক্টিভলি অ্যাপ্রায়োরাই মানে হচ্ছে যে ইট ইজ অ্যাপ্রায়োরাই হোয়েদার অর নট এনিওয়ান নোজ ইট অ্যাপ্রায়োরাই। তাহলে কোনো কিছুকে কেউ অ্যাপ্রায়োরাই হিসেবে না জানলাম, অভিজ্ঞতার মাধ্যমে আমি অভিজ্ঞতা পূর্বগুলোকে জানি, কিন্তু অভিজ্ঞতা পূর্বগুলোকে আমি জানি নাই, কারণ সেই ধরনের অভিজ্ঞতা আমি পাই নাই, বা অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতা পূর্বকে পাওয়ার যে প্রক্রিয়া সেটার মধ্যে কোনো জায়গাতে আমার একটা গ্যাপ হয়েছে। কিন্তু তাতে করে যেটা অভিজ্ঞতা পূর্ব হিসেবে আছে সেটা তো নাই হয়ে যাবে না। মনে করো এমন একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেটা আমি করি নাই, করতে পারি নাই, ওকে, তাহলে সেই ক্যালকুলেশনটা কি রাইট নাকি রং? এনিওয়ান? রাইট স্যার। রাইট, কিন্তু সেটা কি আমি যেহেতু রাইট হিসেবে পাই নাই, সেটা তো তাহলে সাবজেক্টিভলি রাইট হবে না। এটা কিভাবে রাইট হবে? অবজেক্টিভলি রাইট থাকবে আর কি। অবজেক্টিভলি রাইট হবে। আচ্ছা, তাহলে এটা যে ক্যালকুলেশনটা অবজেক্টিভলি রাইট সেটা হচ্ছে যে এই যে আমরা যদি থমাস অ্যাকুইনাসের ভাষায় বলি যে ম্যানিফেস্ট থ্রু দেমসেলভস। তাহলে এখানে এই সবুজ করা হাইলাইট অংশটা দেখো, অ্যাপ্রায়োরাই ট্রুথস আর সেলফ প্রেজেন্টিং এন্ড দাস সার্টেন। এখন যে ক্যালকুলেশনটা আমি করি নাই, যেটা অবজেক্টিভলি ট্রু, যেটা ম্যানিফেস্ট
through themselves exist by itself, suppose, এটা কি self presenting? Of course it is. Okay? Yes, sir. Of course, and if it is self presenting, then it is certain. তাহলে আমরা বলতে পারি, if a proposition is one that is a priori for you, then you can see that it follows from a proposition that is axiomatic. তাহলে এটা যদি a priori হয়ে থাকে, সেটা কোনো বেসিক a priori বা axiom থেকে আসছে। কান বলতেছে যে আমাদের a priori নলেজ গুলো আমাদের অন্যান্য জ্ঞানের মতো begins with experience। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে তোমাদের, দেখো, begins with experience, not এই যে কথাটা not arise out of experience। ওকে, তাহলে অভিজ্ঞতা থেকে পাওয়া আর একটা হলো যে অভিজ্ঞতা থেকে শুরু হওয়া। তাহলে তুমি অভিজ্ঞতা দিয়ে এক জায়গা থেকে যখন শুরু করো, তখন তুমি বুঝতে পারো যে এই শুরুর জায়গায় আগে কিছু ছিল, কিন্তু অভিজ্ঞতা তোমাকে সেটা দেয় নাই, কিন্তু অভিজ্ঞতা তোমাকে সেটা জানার সুযোগ করে দিছে। মনে করো ঘরের দরজাতে তালা লাগানো আছে, আমি চাবি দিয়ে যখন তালাটা খুললাম তখন আমি ঘরটা দেখতে পেলাম। এখন চাবিটা কি ঘরটা বানিয়েছে? অফকোর্স নট, কিন্তু চাবিটার কারণে তালাটা খোলা গেছে এবং ঘরটা আমি দেখতে পাইছি। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। বুঝা গেছে আমার এই কথাটা? আমার এই ক্লাসে এখন যে 47 জন তোমরা আছো, তোমাদের 47 জনের 47 জনই পুরোপুরি বুঝেছো। এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে আমার খুব শান্তি লাগতো, কিন্তু তোমাদের সাথে এভাবে করে এক এক করে আলোচনা করা খুব অসম্ভব। আর আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে তোমরা কেমন যেন অভ্যস্ত হয়ে পড়ছো যে না বুঝেও চুপচাপ থাকি। হ্যাঁ, আমি এই যে শর্মিলা আমাদের সাথে আলোচনা করলো, আমি ধৈর্য ধরে তার সাথে কথা বললাম। শর্মিলা, তুমি কি বিব্রত হয়েছো? না স্যার। সত্যি কি বলছো? স্যার আমি সত্যি কথাই বলছি। আচ্ছা আচ্ছা, তো দেখো যে তুমি যদি আলোচনাতে পার্টিসিপেট না করতা, তোমার যে এখন মনোযোগ খানিকটা বাড়ছে এবং একটু কনফিডেন্সও বাড়ছে, আই হোপ। এটা কি বাড়তো? না স্যার, বাড়তো না। এই জন্য কিন্তু ইন্টারাকশনটা খুব জরুরি। ভুল ধারণা থাকে। হ্যাঁ, সেজন্য ইন্টারাকশনটা জরুরি। অনেকের নেটওয়ার্ক প্রবলেম আছে, আমি সেটা জানি, এটা আমাদের লিমিটেশন, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে এনগেজ হতে চাও না আর কি। হ্যাঁ, আমরা তো স্টুডেন্ট লাইফে মানে এনগেজ হওয়ার জন্য, প্রশ্ন করার জন্য, স্যারদের নজরে পড়ার জন্য আমরা উসখুস করতাম, আর এখন তোমরা হচ্ছে যে নজর এড়ানোর জন্য তোমরা উসখুস করো। আচ্ছা আচ্ছা, তো তাহলে আমরা পরবর্তী এটা দেখি। তাহলে দেখা যাচ্ছে যে এক্সপেরিয়েন্সের রোলটা হচ্ছে টু ইনিশিয়েট বাট নট টু ক্রিয়েট। ওই যে আমি যে চাবির উদাহরণটা বললাম। হ্যাঁ, তাহলে কোন একটা অ্যাপ্রায়োরাই হবে কিনা ফ্রম এ সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, যদি সেটাকে আমি কন্টেমপ্লেট না করি, সেটা নিয়ে আমি যদি চিন্তা ভাবনা না করি, সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তোমরা আমাকে বলো। আমি শর্মিলার সাথে আবার একটু কানেক্টেড হব। শর্মিলা, জি স্যার, 2 + 2 = 4, ভেরি সিলি ইকুয়েশন। জি, এখন 2 + 2 = 4, এইটা যে জানে নাই, মনে করে একটা বাচ্চা, একটা শিশু, তার কাছে কি 2 + 2 = 4 এটা মিনিংফুল, অবজেক্টিভ, ট্রু, ইউনিভার্সাল নাকি নয়? স্যার মিনিংফুল না, কারণ ও তো কিছু জানে না, যদিও এটা ইউনিভার্সাল ট্রুথ। সরি, আমাকে আরেকটা ফোন ধরতে হয়েছে। তোমার কথাটা একটু যদি রিপিট করতে।
স্যার এটা তো ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু ও যেহেতু জানে না তো এর কাছে এটা মিনিংলেস, মানে অর্থহীন না, অন্য না। আচ্ছা, ওই শিশুটার যে অবস্থা, তোমার আমারও সেরকম অবস্থা হতে পারে না, অ্যাবাউট সাম মোর কমপ্লেক্স ইকুয়েশন। জি স্যার, হতে পারে। এক্স্যাক্টলি খুব ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? হ্যাঁ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তাহলে তুমি যদি কোনো কিছু না বুঝো, যে তোমরা এপিস্টেমোলজির কোর্সের সেকেন্ড ইয়ারে পড়ছো না, যে ইভেন দো ইট ইজ ট্রু, ইউ অ্যাকসেপ্ট ইট উইদাউট জাস্টিফিকেশন, ইট উইল নট বি নলেজ ফর ইউ। তাহলে তোমার জন্য সেটা কি হবে? কি হবে তোমার জন্য? লাকি গেস, হ্যাঁ তাই না? জি স্যার। মানে কোনো কিছু আসলেই সঠিক, কিন্তু তুমি সেটাকে যাচাই করো না, জাস্ট অ্যাকসেপ্ট করে নিছো। জি কোনো কিছু যদি আসলেই সঠিক হয়, তুমি যাচাই করো না, অ্যাকসেপ্ট করে নিছো, তাহলে কিন্তু যাচাই ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্ট করলে সেটা কি নলেজ কাউন্ট হবে? না স্যার। হবে না, সেটাই আর কি। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ অ্যাকসেপ্ট। ওকে, এটা লাইবনিজ বলেছে, যে লাইবনিজ এই অ্যাপ্রায়োরাই গুলাকে বলছে ফার্স্ট ট্রুথস অফ অ্যাপোস্টেরিওরাই। মানে যেগুলোকে আমরা অ্যাপ্রায়োরাই বলি, লাইবনিজ সেগুলো বলছে ফার্স্ট ট্রুথস অফ অ্যাপোস্টেরিওরাই। হ্যাঁ, এবং এইটা হচ্ছে সেলফ প্রেজেন্টিং। এবং এই ফার্স্ট ট্রুথস অফ অ্যাপ্রায়োরাই অথবা যেখানে আছে অ্যাপোস্টেরিওরাই, এইগুলো হচ্ছে যে, এগুলোর গোড়া হচ্ছে যে হোয়াট ইজ অ্যাক্সিওমেটিক। ওকে, তাহলে অ্যাক্সিওমেটিক কোনটা? আমাকে একটা অ্যাক্সিওমেটিক ট্রুথের কথা বলতে পারবে কেউ একজন? এনিওয়ান? যেটা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নাই, আমরা সবাই এটাকে গ্রহণ করি, এমন কোনো কিছু সম্বন্ধে বলতে পারবে? স্যার আমি চিন্তা করি আমি অস্তিত্বশীল, ওরকম আমি যে চিন্তা করতেছি সেটা হ্যাঁ হ্যাঁ, সবাই স্বীকার করবো। ওই চিন্তা করা নিয়ে অনেক ফিলোসফাররা ডেকার্টের চিন্তা করাটাকে খণ্ডন করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু আমি যে আছি সেটা তো হলো যে ফার্স্ট ট্রুথ। আমি যদি না থাকি তাহলে তো আমি বলতে পারি না যে আমি নাই। আমি যদি বলি আমি নাই, তাহলে আমি না থাকলে বলে কি আমি নাই? আমি যাই কিছুই বলি না কেন জগৎ সম্বন্ধে, জীবন সম্পর্কে, আমার সম্পর্কে, মানে any claim to knowledge, any claim, whatever it is, presupposes that I must exist as a cognitive agent. একটা কগনিটিভ এজেন্ট হিসেবে উইথ মিনিমাম কগনিটিভ ক্যাপাসিটি নিয়ে আমি যদি এক্সিস্ট না করি, আই ক্যানট সে এনিথিং অ্যাবাউট এনিথিং। ইকবাল হোসেন? জি স্যার। কথাটা বোঝা গেছে আমি যেটা বলছি? জি স্যার। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা টপিক আলোচনা করব, অ্যানালাইজিং দ্য প্রেডিকেট আউট অফ দ্য সাবজেক্ট। এই এতক্ষণ আমরা আলোচনা করলাম টু শো দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্রায়োরাই এন্ড অ্যাপোস্টেরিওরাই। ওকে, বিশেষ করে আমরা এখানে আলোচনা করেছি অ্যাপ্রায়োরাই। অ্যাপ্রায়োরাই মানে কি? অভিজ্ঞতা পূর্ব। অভিজ্ঞতা পূর্ব বিষয়গুলোকে আমরা কিভাবে যাচাই করব? অভিজ্ঞতা পূর্ব বিষয়গুলোকে আমরা কি অভিজ্ঞতা দিয়ে যাচাই করব, নাকি অভিজ্ঞতার বাইরে বুদ্ধি বা অন্য কিছু দিয়ে যাচাই করব? কিভাবে যাচাই করব? স্যার বুদ্ধি দিয়ে। বুদ্ধির বিষয়গুলো বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে, অভিজ্ঞতার বিষয়গুলোকে অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে হবে। ওকে, তাহমিনা বোধহয় বলছিলে না? তাহমিনা? স্যার রুমু। ও রুমু, এই রুমু তুমি না আজকে একটা আলোচনা করার কথা ছিল? হ্যাঁ স্যার আমি রেডি করছিলাম কিন্তু আপনি লেকচার শুরু করে দিয়েছেন এজন্য আর বলি তুমি নাই। তো পরে লগ ইন করছো, তুমি কি এখন এই সেই কথাগুলো বলতে পারবে বাকি যে সময় আছে? আই হোপ। হ্যাঁ স্যার পারবো। 8 মিনিট। হ্যাঁ ঠিক আছে রুমু, তাহলে ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপাল গুলো সম্বন্ধে তুমি বলো। চিজম মূলত পাঁচটা ফর্মাল এপিস্টেমিক প্রিন্সিপালের কথা বলেছেন উনি। We have taken at least as justified as
এটাকে উনি বলেছেন আনডিফাইন্ড লোকেশন, মানে কোনো কিছু ধরে নিয়ে তার ভিত্তিতে যাচাই করা। প্রথমে যেটাকে ধরে নিই সেটা আমরা আনডিফাইন্ড হিসেবে ধরে নিই, আর এই আনডিফাইন্ডটাকে উনি বলতেছেন আনডিফাইন্ড লোকেশন। এটার ভিত্তিতে উনি 5টা এক্সিওমের কথা বলেছেন। এক নাম্বার এক্সিওমটা হচ্ছে if A is more justified than B, then B is not more justified than A. এখানে মূলত এপিস্টেমিক তাৎপর্যটা হচ্ছে এটার এপিস্টেমিক রিলেশনটা কি। এটার জাস্টিফিকেশন রিলেশনটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, মানে অপ্রতিসমতা। একটা বস্তু যদি কোনো একটা বস্তু থেকে ভিন্ন হয় তাহলে এটা যে এটার সমান না, তাহলে এটা আমরা নিজ থেকেই বুঝতে পারি। এটার জন্য আমাদের কোনো অভিজ্ঞতার দরকার হয় না, কি এটা আমাদের নিজেদের কগনিটিভিটি থেকে বুঝতে পারি। এটাই হচ্ছে এটার মূলত কি বলবো, এটাই এটার মূল অবস্থা বা পরিস্থিতি আর কি। হ্যাঁ, যে এই বিষয়গুলো আমাদেরকে বলে দিতে হয় না, আমরা নিজ থেকে বলতে পারি। 2 নাম্বার উনি বলতেছেন if A is more justified than B and if B is more justified than C, then A is more justified than C. এই ধরনের ট্রানজিটিভ রিলেশন গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে A এর সাথে B এর তুলনা করার পরে আমরা B এর সাথে অন্য একটা কিছু তুলনা করতেছি, এবং পরে এই তিনটার মধ্যে আবার যে কোনো দুইটার মধ্যে আমরা তুলনা করতে পারতেছি। এই যে আমরা তুলনাটা করতে পারতেছি, উনি বলতেছেন এই ধরনের ট্রানজিটিভ রিলেশন গুলোর মধ্যে আমরা যে তুলনাটা করতে পারতেছি এটাও কোনো আমাদের জন্য অভিজ্ঞতা থেকে নিতে হয় না। কিছু একটা ব্যাপার আমরা দেখলে এটা জাস্ট বলে দিতে পারতেছি যে ও যদি ওর চাইতে ছোট হয় তাহলে আবার এর চেয়ে যদি আরেকটা বিষয় ছোট হয় তাহলে প্রথম বিষয়টাই সবসময় বড় থেকে যাচ্ছে। এটা বলার জন্য আমার কোনো অভিজ্ঞতার দরকার হচ্ছে না, এটা আমার নিজের ভিতর থেকেই বলতে পারতেছি। এটা হচ্ছে তখন অ্যাপ্রায়োরে আর কি। জি জি। 3 নম্বরে বলতেছে if the conjunction P and Q is beyond reasonable doubt for S, then believing P and Q is more justified for S than believing P while withholding Q. এই ক্ষেত্রে বলা হচ্ছে যে P and Q এর কোনো একটা কনজাংশন যদি বিয়ন্ড রিজনেবল ডাউট হয় তখন P and Q কে বিলিভ করা আমার জন্য বেশি জাস্টিফাইড হবে, বরং P কে গ্রহণ করা এবং Q কে উইথহোল্ড করার পজিশন থেকে। কারণ কোন দুইটা বিষয়ের যদি আমার একই রকমের জাস্টিফাইড হয় তখন দুইটা বিষয় গ্রহণ করা আমার জন্য বেশি গ্রহণযোগ্য। একটাকে উইথহোল্ড করব আর একটাকে গ্রহণ করব, এই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। কারণ আমরা যাচাইয়ের যে মৌলিক বিষয়গুলো এটাকে কোনোটাকে বাদ দিতে পারি না, তখন আমার দুইটাকেই গ্রহণ করতে হবে। If anything is probable for S, then something is certain for S. Certainty ছাড়া probability হবে না, এই ক্ষেত্রে এটাই বোঝানো হচ্ছে। কারণ যেটা probable এটা হয়তো এখন হচ্ছে না কিন্তু পরে হতেই পারে। এটা যে certain এটা আমার কাছে নিশ্চিত হতে হবে। যদি এটা আমার কাছে নিশ্চিত না হয় তাহলে এটা যে probable এটা আসলে probable হবে না। If S knows that P, then if S knows that P, then if S believes that he knows that P, then S knows that he knows that P. এটা বোঝাচ্ছে হচ্ছে যদি আমি জানি যে এটা হচ্ছে P, আমি যদি বিশ্বাস করি যে এটা হচ্ছে P, তাহলে আমি জানি যে এটা হচ্ছে P। এটা স্যার আপনি একটু আলোচনা করছিলেন আজকে যে কোন একটা বিষয় যেটা আমি জানি কিন্তু এটার ব্যাপারে আমি সচেতন না, কিন্তু পরে সচেতন হচ্ছি, তখন এটাকে আমি বিশ্বাস করি, তখন আমি বিশ্বাস করি যে হ্যাঁ আমি জানি যে এটা হচ্ছে পি। এই প্রিন্সিপাল গুলা কেন বিশ্বাস করব এই জন্য উনি 3টা উদাহরণ দিয়েছেন। তো ফার্স্টে উনি বলতেছে আমরা আসলে অনেক কিছু জানি, যেমন আমি এখন যে কথা বলছি, যে আমার বাসায় বসে কথা বলছি, এটা আমি জানি। যে যার যার পজিশনে আছে কেউ না সবাই কিছু না কিছু জানে। তো 2 নম্বরে উনি বলতেছেন এপিস্টেমোলজির কোনো ইনফরমেশন ছাড়াই আমরা জীবনে অনেক কিছুই জানি বা জেনেছি বা জানতে পারি এবং সেটাকে আমরা কোনো না কোনো ভাবে জাস্টিফাই করে থাকি। এক্ষেত্রে জাস্টিফাই বলতে স্যার যে আমরা কোনো কিছুকে আগে থেকে ধরে নিয়ে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? সরি স্যার, আমার কানেকশন চলে গেছিল। এখন ঠিক আছে।
উনি বলতেছেন এপিস্টেমোলজির কোন রকম ইনফরমেশন ছাড়াই আসলে আমরা অনেক কিছু জানি, কিন্তু এই জানাগুলো আমরা কোনো না কোনো ভাবে জাস্টিফাই করে থাকি। যেমন কোন একটা বিষয়ের সাথে মিলে, হ্যাঁ এই বিষয়টা থেকে আমি অন্য একটা বিষয়ে জাস্টিফিকেশন করি। 3 নম্বরে বলতেছেন যখন আমরা কোনো কিছুকে জানি তখন আমাদের জানার যে বিষয়টা, এটার যে এক্সপেরিয়েন্স, সেটা আমাদের কাছে জানা হিসেবে আসে, এবং যে এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে আমি জেনেছি এই এক্সপেরিয়েন্সটা আমার পক্ষে জানা সম্ভব, সেটাও আমরা কোনো না কোনো ভাবে জেনে থাকি এবং সেটাকে আমরা কাজে লাগিয়ে থাকি। স্যার 3 নম্বর পর্যন্ত এটুকুই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুমু তোমার কিন্তু আলোচনা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, তো তোমরা যারা বাকিরা শুনেছো, তোমরা কি রুমুর কথাগুলোকে বুঝতে পেরেছো? কেউ একজন কি, আমি স্ক্রিনও শো করছি তোমাকে, কেউ কি আমাকে এটা বলতে পারবে রুমু কি বলতে স্যার চেয়েছে? আমার একটা কথা ছিল। হ্যাঁ তাহমিনা। স্যার ও যে যখন ওই যে এক্সিউম 3টা যখন বলতেছিল, তখন ও বলছিল যে মানে আমি পি এবং কিউ এর কনজাংশনটা মানে গ্রহণযোগ্য, আর পি কে গ্রহণ করব, কিউ কে উচ্চারণ করব, এটা গ্রহণযোগ্য না। তো এটা কি গ্রহণযোগ্য না হবে নাকি এটা লেস জাস্টিফাইড হবে, কোনটা? না, এটা গ্রহণযোগ্য না হবে। আচ্ছা আমি বুঝে বলছি তাহলে একটু। হ্যাঁ জি স্যার, জি স্যার। এখানে এখানে আমি আমি পিছন দিক থেকে আসি। এই যে উনি শেষের দিকে বলছে যে আমি যে প্রিন্সিপাল গুলোর কথা বলছি এগুলো আমি কোথায় পাইছি। হ্যাঁ, উনি বলছেন যে আমরা অনেক কিছু জানি। ওই একদম প্রথম চ্যাপ্টারে তোমাদের মনে থাকবে যে উনি বলছে যে জ্ঞানের জন্য আমরা কি মূলনীতি প্রথমে বের করব, নাকি আমরা মানে কোন একটা বিষয়কে বের করবো যে সেটা আমরা জানি, যেভাবেই হোক জানি। তখন ওটাকে যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা জানি, তাহলে ওইটাকে আমরা কেন জানি মনে করি, সেগুলো থেকে কিছু মূলনীতি বের করে তখন আমরা বাকি মূলনীতিগুলো জ্ঞানের জন্য চর্চা করব। এই দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে জেনারেলিস্ট অ্যাপ্রোচ, একটা হচ্ছে পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচ। উনি বলছেন আমাদের পার্টিকুলারিস্ট অ্যাপ্রোচে যেতে হবে, কারণ আমরা জ্ঞানের মূলনীতিগুলো যদি আগে ঠিক করার কথা বলি, তো জ্ঞানই যদি নাই তে জ্ঞানের মূলনীতি কোত্থেকে পাবো? আমাদেরকে তো কোনো না কোনো পার্টিকুলার, ওই যে আমি এর আগে যেটা বলছি বেসিক অ্যাসাম্পশন অ্যাক্সিওম থেকে শুরু করতে হবে। উনি বলছেন যে আমরা এপিস্টেমোলজির কোনো জ্ঞান ছাড়াই আমরা অনেক কিছু জানি, এটা আমাদের মধ্যে গিভেন দেয়া আছে। এই যে জানি, সেই জানার ভিত্তিতে আমরা কতগুলো রুল ফর্মুলেট করতে পারি। তার মধ্যে এক, এবং এই রুলগুলো বলছে উনি হচ্ছে যে মানে আনডিফাইন্ড। মনে করো তুমি ডিফিনিশন দিলা, এটাকে দিয়ে সেটা, সেটাকে দিয়ে এটা, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো তোমাকে তো নন কম্পারেটিভ একটা মানে আইডিয়া ফর্ম করতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে ইটসেলফ আনডিফাইন্ড বাট হুইচ ইজ ইউজড অ্যাজ দ্য বেসিস অফ আদার ডেফিনেশন। মানে তুমি স্কেল দিয়ে সবগুলোকে মাপো, কিন্তু স্কেলের তো কোনো ফার্দার মাপ থাকবে না। আর স্কেলের যদি ফার্দার মাপ থাকে, স্কেলটা তো স্কেলই হবে না। ওই যে আমি একটা কথা বাংলাতে বলি, তোমরা শুনেছো আমার কাছ থেকে, যে মাপকাঠির মাপ কি। তো মাপকাঠির যদি মাপ থাকে, ওটা তার মাপকাঠি হবে না। ওকে, তাহলে আমরা কিন্তু কতগুলো বেসিক অ্যাসাম্পশন দিয়ে শুরু করি। তা আমরা যখন কিছু বেসিক অ্যাসাম্পশন দিয়ে শুরু করি, তার মধ্যে হচ্ছে যে এরকম যে মনে করো এ এবং বি, তো এখন এ যদি বি থেকে বেশি হয় তাহলে বি অবশ্যই এ থেকে কম হবে। হ্যাঁ, ওই যে আমরা মানে ই করছি যে মানে আমার হাতে যে কলম, এটাকে দেখা মাত্র তোমরা বলো যে এটা কলম, বিকজ তোমার আগের যে মেমোরি আছে সেটার সাথে এই ডাটাটা মিলে। তাহলে পি যদি কিউর সাথে মিলে যায়, পি যা হবে কিউ তা হবে। পি যদি কিউ থেকে বেশি হয় তাহলে পি এর যা আছে কিউতে তার চেয়ে বেশি হবে, যদি কম হয় তাহলে কম হবে। এই জিনিসগুলো আমরা পাই আমাদের কমন সেন্সের মধ্যে। 2 নম্বর এটা হচ্ছে যে ট্রানজিটিভ রিলেশন। সাম রিলেশনস আর ট্রানজিটিভ, যেমন বিগার দেন, স্মলার দেন, এগুলো ট্রানজিটিভ। কিন্তু ফাদার অফ এটা কিন্তু ট্রানজিটিভ না। মাদার অফ, আমরা যদি বলি যে এ ইজ দ্য মাদার অফ বি and B is the mother of C, তাতে করে আমরা বলতে পারি না A is the mother of C। ওকে, 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে তুমি যখন একটা উদাহরণের কথা বলবা, ওই উদাহরণের মৌলিক সবগুলো বিষয় তোমাকে সাথে নিতে হবে। তুমি যদি মনে করো যে পি এবং কিউ এই দুটার একটা এপিস্টেমিক স্ট্যাটাস বিয়ন্ড রিজলভার না হয়ে মনে করো এই দুটা হচ্ছে যে প্রবাবল, পি এবং কিউ এই দুটা মিলে একটা কিছু এবং সেটা হচ্ছে প্রবাবল। এরপরে তুমি কি বলতে পারো যে পি ইজ সার্টেন, কিউ ইজ প্রবাবল, অর কিউ ইজ প্রবাবল, পি ইজ সার্টেন নট প্রবাবল? এটা কি তুমি বলতে পারো? নিশ্চয়ই বলতে পারো না। এটা হচ্ছে একটা ফ্যালাসি বলা হয় না, যে ঘোড়ার গাড়ির কথা বলা হইলো কিন্তু ঘোড়াগুলো হলো গাড়ির পিছনে, তাহলে কিন্তু হবে না।
ওই যে কম্পিউটার যুক্তি নিয়ে আমি ফিলোসফি অফ মাইন্ডে তোমার সাথে আলোচনা করেছি যে মানুষের ব্রেন যদি কম্পিউটারের মতো কাজ করে, কম্পিউটারের যেমন নির্মাতা এবং পরিচালনাকারী হিসেবে মানুষ আছে, তাহলে মানুষের ব্রেন যদি কম্পিউটারের মতো কাজ করে, এই ব্রেনকে পরিচালনা করার জন্য কোনো এলিয়েন, কোনো ফেরেশতা, কোনো দেবতা, খোদা, ঈশ্বর এগুলো থাকাই তো যুক্তিসঙ্গত। তাহলে তুমি যখন একটা উদাহরণ নিবা, সেটা থেকে তুমি সুবিধা মতো একটা নিবা আরেকটা নিবা না, সেটা হয় না। তুমি যদি বলো যে পি এবং কিউ দুজনে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে, এরপরে তুমি পি কে প্রথম স্থানের সার্টিফিকেট দিবা কিন্তু কিউ কে দিলা না, বা কিউ কে দিলা পি কে দিলা না, এটা কিন্তু হবে না। এইটা হচ্ছে যে 3 নাম্বার মূলনীতির মূল কথা। 4 নম্বর মূলনীতির মূল কথা হচ্ছে যে অন্টোলজি, প্রবাবিলিটি এবং সার্টেনটি। তাহলে যেগুলো তুমি বলতে পারবে না যে দেয়ার ইজ নো সার্টেনটি, দেয়ার ইজ নো সার্টেনটি এই কথাটাই স্বয়ং সার্টেন যদি হয়ে থাকে, দেয়ার ইজ নো সার্টেনটি লায়ার প্যারাডক্সের মতো, এটাও মানে প্যারাডক্সিক্যাল এবং রং। আর অবজেক্টিভিটি প্রিন্সিপাল হচ্ছে যে আমি যখন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করি এবং এটা যদি আসলেই তাই হয়ে থাকে, দেন ইট ইজ সার্টেন ফর মি। তাহলে আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা পাই, কিন্তু এক্সপেরিয়েন্স থেকে যে আমরা যে পাই, এই পাওয়াটা কি আমরা মেকআপ করি নাকি এই পাওয়াটা অনিবার্য ছিল? অবজেক্টিভিটি প্রিন্সিপাল বলবে যে এই পাওয়াটা ছিল অনিবার্য। যাই হোক, রুমুর সাথে আলোচনার প্রেক্ষাপটে আমরা অবজেক্টিভিটি প্রিন্সিপাল নিয়ে খানিকটা জানতে পারলাম, এবং নেক্সট ক্লাসে প্রেফারেবলি আজকে আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা ইমানুয়েল কান্টের যে ধারণা অ্যাবাউট ম্যাথমেটিক্যাল ট্রুথস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যানালাইজিং দ্য প্রেডিকেট আউট অফ দ্য সাবজেক্ট, কিভাবে আমরা অ্যানালাইটিক স্টেটমেন্টকে আইডেন্টিফাই করব। কোন একটা স্টেটমেন্টকে যখন আমরা অ্যানালাইটিক স্টেটমেন্ট হিসেবে আইডেন্টিফাই করব, তখন সেটা আমাদের যাচাই করা লাগবে না, সেটাকে আমরা ফর গ্রান্টেড ধরে নেব। আর যদি দেখি যে সেটা অ্যানালাইটিক নয়, সিনথেটিক, তখন আমরা অভিজ্ঞতা দিয়ে সেটাকে যাচাই করব। তাহলে কিভাবে যাচাই করব, কিভাবে জ্ঞান তৈরি করব, সেই জন্য এই কথাগুলো এসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কি শেষ করতে পারি? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, খুব দ্রুত বলে ফেলো। স্যার, অবজেক্টিভলি এই প্রাইভেটরা সেলফ প্রেজেন্টিং, এটা একটু বলতেন। আচ্ছা নাজমুল হাসান, আমাদের পরবর্তী ক্লাসে আগামী বুধবারে তুমি উপস্থিত থাকবে এবং তোমার এই কথা দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। এটা কি হতে পারে? আচ্ছা স্যার। জি স্যার। আরেকটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন ছিল যে আমি যে মানে অর্থাৎ যেই জ্ঞানটা আমাদের এখনো আবিষ্কার হয় না বা কেউ জানে না, সেটা কি সেলফ প্রেজেন্টিং হয় কিনা? মানে কেউ জানে না, নলেজটা আবিষ্কার হতে পারে ভবিষ্যতে। আচ্ছা আমি এই মানে আলোচনাটা আজকে ওপেন আপ করছি না। নাজমুল হাসান আমার সাথে কিন্তু প্রমিস করেছে যে নেক্সট ক্লাসে তুমি শুরু থেকে উপস্থিত থাকবে এবং তোমার এই আলোচনাটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।